শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপালের পর এবার ছাত্র আন্দোলন শুরু হয়েছে ভারতের মাটিতেও। আন্দোলনের নাম তেলাপোকা বিপ্লব। প্রধান বিচারপতির একটা বিস্ফোরক মন্তব্যের পর ভারতের তরুণ সমাজ প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে একত্রিত হয়। প্রতিবাদ, মিম আর জোকসে ভরে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এবং এক পর্যায়ে সোশ্যাল মিডিয়ার এই আন্দোলন মাঠে গড়ায়। শেষ খবর পাওয়া পর্যন্ত দিল্লি সহ বেশ কয়েকটি রাজ্যে হাজার হাজার তরুণ ভারতীয়রা মাঠে নেমে আন্দোলন করছে। এই আন্দোলন ক্রমেই সরকার বিরোধী আন্দোলনের দিকে মোড় নিতে শুরু করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারতে আন্দোলন কিন্তু নতুন কোনো ঘটনা না। অনেক বড় বড় আন্দোলন ভারতে হয়েছে, কিন্তু স্বাধীনতার পর থেকে কখনোই ভারতে গণ আন্দোলনের মাধ্যমে সরকার পতনের কোনো নজির নাই। সেই নজিরটা কি এই তেলাপোকা বিপ্লব ব্রেক করতে পারবে? তো চলুন আজকের ভিডিওতে বোঝার চেষ্টা করি কেন ভারতে গণ আন্দোলনে সরকারের পতন প্রায় অসম্ভব মনে করা হয় এবং এবারের যে তেলাপোকা আন্দোলন, সেই আন্দোলনের প্যাটার্ন বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব এইটা কি সেই অসম্ভবকে সম্ভব করার পথে যাবে। তো ভিডিও শুরুর আগে একটু খেয়াল করে দেখেন আমার এই চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করা আছে কিনা। যদি না করা থাকে তবে দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন রাজনীতির ঘটনা সহজ ভাষায় পেতে চাইলে এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন। তো প্রথমে ছোট্ট করে চলুন জেনে নেই যে ভারতে এবার তরুণদের আন্দোলনটা কেন এবং কিভাবে শুরু হলো। মূলত 15 মে 2026 ভারতের সুপ্রিম কোর্টে শুনানি চলাকালে প্রধান বিচারপতি সূর্যকান্ত একটা বেফাস মন্তব্য করে বসেন। তিনি কথার ফাঁকে বলে ফেলেন, সমাজে আগে থেকেই পরজীবী আছে, যাদের চাকরি নেই, পেশায় কোনো জায়গা নেই, তারা কেউ মিডিয়া হয়, কেউ সোশ্যাল মিডিয়া হয়, কেউ অ্যাক্টিভিস্ট হয়, তারপর তারা ভারতকে আক্রমণ শুরু করে। এরা তেলাপোকার মতো। এই লাস্টের লাইনটা মানে এরা তেলাপোকার মতো কারা? যারা বেকার তারা। আর এই একটি বাক্যই পুরো ভারতের লাখ লাখ বেকার তরুণকে খেপিয়ে তোলে। পরের দিন ব্যাখ্যা দেওয়া হয় যে এই মন্তব্যটা আসলে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আসলে তিনি নকল ডিগ্রিধারীদের কথা বলতে গিয়েছিলেন, কিন্তু ততক্ষণে যা হবার তা হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বক্তব্যের জের ধরে নানান কথা এবং প্রতিবাদ তখন ঘুরপাক খাচ্ছিল। এর মধ্যে 16 মে বোস্টন বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিজিৎ দীপকে টুইট করলেন, সব তেলাপোকা একসাথে হলে তখন কি হবে? আর সেই দিনই সোশ্যাল মিডিয়ায় খুলে ফেললেন ককরোচ জনতা পার্টি, তেলাপোকা জনতা পার্টি বা সিজেপি নামের একটা অ্যাকাউন্ট। নামটা কিন্তু ইচ্ছা করেই বিজেপির সরাসরি প্যারোডি রাখা হয়েছে। মূলত এইটা একটা মিম পেজ। এখানে জোকসের স্টাইলে প্রতিবাদ করা শুরু হয়। এখানে বলা হয়, কেউ এই পার্টির সদস্য হতে চাইলে 3টি শর্ত পূরণ করতে হবে। শর্ত পূরণের জন্য এখানে 3টি প্রশ্ন করা হয়। প্রথমত, তুমি কি অলস? তুমি কি ঘন্টার পর ঘন্টা অনলাইনে কাটাও? তুমি কি নিজেকে তেলাপোকা মনে করো? এবং এই প্রশ্নের উত্তরগুলো হ্যাঁ হলেই যে কেউ এই পার্টির সদস্য হয়ে যেতে পারত। যাই হোক, এই ধরনের মিম পেজ কিন্তু আগেও হয়েছে, কিন্তু এবারটার প্রতি মানুষের সমর্থন এবং এর ফলোয়ার সংখ্যা রেকর্ড ব্রেক করে ফেলেছে। 2 দিনের মধ্যেই টুইটারে এর ফলোয়ার হয়ে যায় 40,000। 4 দিনের মাথায় ইনস্টাগ্রামে ফলোয়ার হয়ে যায় 80 লাখেরও বেশি, যা বিজেপির চাইতে কিন্তু বেশি। আর 3 সপ্তাহের মধ্যে এর ফলোয়ার সংখ্যা প্রায় 2 কোটি পেরিয়ে যায়, যা ভারতের যে কোনো রাজনৈতিক দলের ফলোয়ারের চাইতে অনেক বেশি। সম্ভবত ইতিহাসে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সবচেয়ে দ্রুত অর্গানিক গ্রোথ এটি, এবং এই পেজের মাধ্যমে প্রতিবাদ চলতে থাকে। প্রশ্ন হচ্ছে, এই যে বিপুল পরিমাণ মানুষ একটা প্রতিবাদে সামিল হলো, এর পেছনে কি শুধুই বিচারপতির বক্তব্য কাজ করেছে, নাকি এর সাথে আরো কিছু বিষয় যুক্ত হয়েছে? মূলত বিচারপতির বক্তব্যটা ভারতের তরুণ সমাজের একটা গভীর ক্ষতে আঘাত করেছে। ক্ষতগুলোর একটা হচ্ছে, ভারতের একটা বিশাল জনসংখ্যা বয়সে তরুণ, মানে ভারতের মোট জনসংখ্যার 50% বেশির বয়স কিন্তু 30 বছরের নিচে, এবং এদের মধ্যে প্রায় অর্ধেক আছেন যারা শিক্ষিত এবং কর্মক্ষম। আর এই শিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্বের হারটা কিন্তু অ্যালার্মিং। আর সেই সাথে এই তরুণদের একটা বড় অংশ সারা বছর গভীরভাবে সরকারি চাকরির জন্য পড়াশোনা করে, কিন্তু সাম্প্রতিক সময়ে ভারতের চাকরির পরীক্ষার প্রশ্ন ফাঁস তরুণদের মধ্যে হতাশা অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। তার মানে একদিকে বেকারত্ব, অন্যদিকে প্রশ্ন ফাঁস, আর এর সাথে যুক্ত হয়েছে বিচারপতির অপমানসূচক বক্তব্য। চলুন এই পুরো ব্যাপারটা একটু বিস্তারিত জানি। আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের স্টেট অফ ওয়ার্কিং ইন্ডিয়া 2026 রিপোর্ট বলছে, ভারতে 20 থেকে 29 বছর বয়সী বেকারদের 2/3 স্নাতক পাস, কিন্তু ডিগ্রি নিয়েও এদের কোনো চাকরি নাই। স্নাতকদের মধ্যে স্থায়ী বেতনের চাকরি পাচ্ছেন মাত্র 6.7%। আবার 15 থেকে 29 বছর বয়সী টোটাল তরুণদের মধ্যে বেকারত্বের হার এখন 15.2%। মানে তরুণরা পড়াশোনা করতেছে, সার্টিফিকেট নিচ্ছে, কিন্তু চাকরি পাচ্ছে না। সেই পরিমাণ কর্মসংস্থান ভারতে নাই। তবে বাংলাদেশের চাইতে কিন্তু অবস্থাটা ভালো আছে অ্যাটলিস্ট। যাই হোক, এই কারণে এই তরুণদের মূল ভরসা সরকারি চাকরি, আর তারা এই সরকারি চাকরির পরীক্ষায় বছরের পর বছর সময় দেয়। কিন্তু সেই চাকরির পরীক্ষাতেও হচ্ছে দুর্নীতি। গত 7 বছরে ভারতে 70টি বড় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে।
তার মানে প্রশ্ন শুধু বাংলাদেশে ফাঁস হয় না, ভারতেও হয়। আর প্রশ্ন ফাঁস হলে চাকরি প্রার্থীদের মধ্যে যে কি পরিমাণ ক্ষোভ জমা হয় সেটা কিন্তু আমরা ভালো করেই জানি। আর সেই ক্ষোভের সাথে ভারতে যুক্ত হয়েছে বিচারপতির মন্তব্য। এই প্রশ্ন ফাঁসের একটা খুব সাম্প্রতিক উদাহরণ হচ্ছে গত ৩রা মে ২০২৬ ২২,৭০,০০০ পরীক্ষার্থী নিট পরীক্ষায় অংশ নিয়েছিল। নিট হচ্ছে মূলত ভারতের মেডিকেল পরীক্ষা আর কি। আর এই পরীক্ষার প্রশ্নপত্র আগেই ফাঁস হয়ে গিয়েছিল, ফলে ১২ তারিখ পুরো পরীক্ষাটা বাতিল করা হয়। তো তরুণদের মূল কথা হচ্ছে সরকার কর্মসংস্থান করতে পারতেছে না, ফলে বছরের পর বছর আমাদের পড়াশোনা করতে হচ্ছে সরকারি চাকরির জন্য। আর সেই সব সরকারি চাকরি পরীক্ষা তো হচ্ছে দুর্নীতি। তাহলে আমরা যাব কোথায়? কোথায় সরকার আমাদেরকে নিয়ে ভাববে? সেই সব না করে আমাদেরকে বলতেছে তেলাপোকা। আর এখান থেকেই ক্ষোভের বিস্ফোরণ, তেলাপোকা জনতা পার্টির আগমন। জোকসের সুরে এই তেলাপোকা পার্টির যাত্রা শুরু হলেও রাজনৈতিক দলের মতো করে কিন্তু এই পার্টি 5টি দাবি সম্বলিত একটি ম্যানিফেস্টো প্রকাশ করেছে, যে দাবিগুলোই সিজেপির জনপ্রিয়তাকে আরো বেশি বাড়িয়ে দিয়েছে। দাবির মধ্যে রয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি রাজ্যসভায় যেতে পারবেন না, ভোট কারচুপি হলে নির্বাচন কমিশনার গ্রেফতার হবেন, সংসদে নারীদের আসন 50% নিয়ে আসতে হবে, আম্বানি এবং আদানির যে মিডিয়া সেই মিডিয়ার লাইসেন্সগুলো বাতিল করতে হবে এবং দল বদলকারী নেতারা যাতে 20 বছরের জন্য নির্বাচনে অযোগ্য হয় সেই ব্যবস্থা করতে হবে। একটু গভীরভাবে ভাবলে বুঝতে পারবেন দাবি 5টা কিন্তু খুবই শক্তিশালী। সম্প্রতি অবসরপ্রাপ্ত বিচারপতিদের ভেতর থেকে কাউকে কাউকে ভারত সরকার রাজ্যসভায় সদস্যপদ দিয়েছে। রাজ্যসভার মানে উচ্চ কক্ষের এই সদস্যপদটা কিন্তু একটা রাজনৈতিক পদ, ফলে এই পদের আশায় বিচারপতিদের ভিতরে অনেকের মধ্যেই কিন্তু সরকারের পক্ষে বিচারিক রায়ের একটা প্রবণতা তৈরি হয়, যা বিচার বিভাগের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে। সিজেপি তাদের প্রধান দাবি রেখেছে এই সিস্টেমটা বন্ধ করতে হবে, তাহলে বিচারপতিদের মধ্যে সরকার বা রাজনৈতিক দলপ্রীতিটা কমে যাবে। তাদের দাবির মধ্যে অন্যতম আরো 2টা দাবি হচ্ছে, একটা মিডিয়ার বিরুদ্ধে আর একটা দল বদলকারী নেতাদের বিরুদ্ধে। দেখেন ধনকুবের আদানি এবং আম্বানির সাথে কিন্তু ভারত সরকারের ব্যাপক ভালো সম্পর্ক এবং তারা তাদের মিডিয়ার মাধ্যমে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য প্রমাণ করে ছাড়ে, ফলে এই মিডিয়ার উপর কন্ট্রোল স্থাপনের কথা তাদের দাবির মধ্যে উঠে এসেছে। এবং তাদের দাবি উঠেছে বিরোধী দলের কোনো খারাপ নেতা যখন সরকারি দলে এসেই হামলা মামলা থেকে রেহাই পেয়ে আবার রাজনীতি শুরু করে দেয় এই সিস্টেমের বিরুদ্ধেও, এতে করে অর্থের বিনিময়ে রাজনৈতিক অঙ্গনে যে বাজে কালচার দাঁড়িয়ে গেছে সেটা বন্ধের ব্যাপারে বলা হয়েছে। তো এই ব্যাপারটা নিয়ে একটা চমৎকার উদাহরণ কিন্তু আমাদের সামনেই আছে। যেমন বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু একসময় তৃণমূলের রাজনীতি করতেন। তো তৃণমূলের রাজনীতি করার সময় তার যে ঘুষ নেওয়ার ভিডিও, তা বিভিন্ন ধরনের অপকর্মের ভিডিও, সেগুলো নিয়ে খুদ মোদি কথাবার্তা বলেছিলেন, বিজেপি কথাবার্তা বলেছিল। কিন্তু সেই শুভেন্দু যখন এখন বিজেপিতে জয়েন করেছে তখন তার সকল অপরাধগুলো মাফ হয়ে গেছে এবং তিনি এখন বিজেপির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে গেছেন। এই যে দল বদল করলে চরিত্র ঠিক হয়ে যায়, সকল পাপ মোচন হয়ে যায়, এই ব্যাপারটার বিরুদ্ধে কথা বলছে এই ককরোচ পার্টি। তার মানে খেয়াল করে দেখেন প্রতিটা দাবি কিন্তু সরকারের মূল কাঠামোতে আঘাত করে এবং সারা ভারতের মানুষজন এই দাবিগুলোর সাথে নিজেদেরকে কানেক্ট করতে পেরেছে, ফলে সমর্থন এসেছে ব্যাপক পরিমাণে। এবং এসবের পক্ষে মানুষের এত সমর্থন দেখে সরকারও কিন্তু কিছুটা ভীত হয়ে পড়েছে এবং এই সিজেপিকে থামানোর জন্য তারা কাজও শুরু করে দিয়েছিল। যেমন 21শে মে মাত্র 5 দিনের মধ্যে ইন্টেলিজেন্স ব্যুরোর ইনপুটে সিজেপির টুইটার অ্যাকাউন্ট ব্লক করা হয়, কারণ হিসেবে বলা হয় জাতীয় নিরাপত্তার হুমকি ইস্যু। এরপর ইনস্টাগ্রাম হ্যাক করার চেষ্টা করা হয়, ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয় এবং সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের হোয়াটসঅ্যাপ নম্বর ফাঁস করে তাকে মৃত্যুর হুমকি পর্যন্ত দেওয়া হয়। এবং একটি বার্তায় দেখা যায় তাকে বলা হচ্ছে যে বিজেপিতে যোগ দাও, না হলে তোমার পরিবার কিন্তু ভারতেই আছে, মানে তার পরিবারকে হুমকি দেওয়া হলো আর কি। আর এসবের পরেও পুলিশ অভিজিতের পক্ষে কোনো ব্যবস্থাও নেয় নাই এবং তারপর শুরু হয় মিথ্যা প্রচারণা। বিজেপির আইটি সেল ছড়ায় সিজেপির 49% ফলোয়ার মূলত পাকিস্তান থেকে। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এই মিথ্যাটা শেয়ার করেন। পরে অবশ্য অভিজিৎ প্রমাণ করেন যে না, আসলে 94%-এর বেশি ফলোয়ার মূলত ভারতীয়ই। সত্যি কথা বলতে এই পাকিস্তানি এজেন্ট তকমাটা কিন্তু ভারতে বারবার ব্যবহার করা হয়। যেমন সুনাম ওয়াংচুক যখন লাদাখের দাবিতে আন্দোলন করছিলেন তখন তাকে পাকিস্তানি এজেন্ট বলে জেলে পাঠানো হয়েছিল। আবার 2024 সালের নির্বাচনের সময় ধ্রুব রাঠির চ্যানেল যখন ভাইরাল হয়ে যায় তখনও বলা হয়েছিল যে ফলোয়ার সব আসলে পাকিস্তান থেকে। আবার ওইদিকে একজন বিজেপি নেতা আক্ষরিক অর্থেই বাক্সের ভিতরে তেলাপোকা ধরে মেরে ফেলার ভিডিও করলেন। মানে একটা দল যেটা আসলে কাগজে কলমে এখনো নাই, সারা দেশের সাংগঠনিক কাঠামো নাই, তাদের বিরুদ্ধে সরকারের এইরকম প্রতিক্রিয়া আসলে এটাই প্রমাণ করে যে এই আন্দোলন নিয়ে সরকার যথেষ্ট চিন্তিত। আর সরকারের এত রকম চেষ্টার পরেও কিন্তু সেই আন্দোলন এখনো চলছে। যাই হোক, এরপরের অবস্থাটা হচ্ছে মূলত সরাসরি মাঠের আন্দোলন।
6 জুন 2026 দিল্লির যন্তর মন্তরে সিজেপির প্রথম বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয় এবং বোস্টন থেকে সরাসরি এসে যোগ দেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। বিক্ষোভ চলতে চলতে মঞ্চ থেকে ঘোষণা করা হয় বিকেল 5টার মধ্যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান যদি পদত্যাগ না করে তবে এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। যেহেতু শিক্ষা সংক্রান্ত নানান পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে তাই শিক্ষামন্ত্রী পদত্যাগ এখান থেকে দাবি করা হয়েছে, কিন্তু বিকেল 5টা বেজে গেলেও ধর্মেন্দ্র পদত্যাগ করেন না। এর প্রতিক্রিয়ায় এবং তেলাপোকা পার্টির সমর্থনে এই আন্দোলন ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে ভারতের অন্যান্য রাজ্য এবং এখনো সেটা চলছে। তবে এরই মধ্যে আবার এই দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি নিয়ে কিছু সন্দেহ উত্থাপিত হয়েছে। অনেকেই বিক্ষোভের অনুমতি পাওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছেন। সাধারণত এই জায়গায় বিক্ষোভ করার জন্য 7 দিন আগে নোটিশ দিতে হয়, এরপর অনুমতি মেলে। আর এত প্রসেস মেনটেন করার পরেও কৃষকরা, কুস্তিগিররা কিন্তু এখানে আন্দোলনের অনুমতি পান নাই, বরং আরো লাঠিচার্জ খেয়েছিলেন তারা। কিন্তু অভিজিৎ বিমানবন্দরে নেমেই অনুমতি পেয়ে গেছেন। ব্যাপারটা একটু অস্বাভাবিক না? কিছু বিশ্লেষক মনে করতেছেন যে সরকার হয়তো এই বিক্ষোভটাকে ভিন্নভাবে ব্যবহার করতে চাইছে, মানে প্রেসার ভালভ হিসেবে ব্যবহার করতে চাইছে। তারা হয়তো ভাবতেছে যে মানুষের ক্ষোভটা বের হয়ে যাক, যাতে সেটা কংগ্রেস বা বড় কোনো বিরোধী দলের দিকে না যায়। মানে জনগণের ক্ষোভ জনগণের মাধ্যমে প্রকাশ হয়ে যাক, সেটা নিয়ে বিরোধী দল পরবর্তীতে রাজনীতি না করুক। এখন এই তত্ত্ব আসলে সত্য কিনা সেটা নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না, তবে প্রশ্নটা কিন্তু যৌক্তিক। তো এইরকম যতই সন্দেহ উঠুক না কেন, আন্দোলন কিন্তু হচ্ছেই, জনগণ কিন্তু কথা বলতেছে এবং দিন দিন এইটার বার্তা কিন্তু আরো দূরে দূরে ছড়িয়ে পড়তেছে। তাহলে প্রশ্ন হচ্ছে এই আন্দোলন আসলে কত দূর যাবে? বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেপালের মতো এইটা কি ভারতেও সরকার ফেলতে পারবে? উত্তর হচ্ছে সম্ভবত এই মুহূর্তে পারবে না। প্রশ্ন, এত বড় আন্দোলন, তাও আবার তরুণ ভারতীয়দের, এরপরেও কেন এইটাকে সরকার ফেলে দেওয়ার লেভেলে চিন্তা করা হচ্ছে না? এইটা বুঝতে হলে আমাদেরকে দেখতে হবে ভারতের ওভারঅল কাঠামোটা, যেই কাঠামোই মূলত ভারত সরকারকে গণ আন্দোলন থেকে রক্ষা করে। প্রথমত দেখেন, ভারতে একসাথে 2টা সরকার কাজ করে, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার। আর 28টি রাজ্যের প্রায় সবগুলোতেই আলাদা আলাদা দলের সরকার রয়েছে। দিল্লিতে মোদির বিরুদ্ধে আন্দোলন চললে সেটা কেরালা বা তামিলনাড়ুতে পৌঁছানোর পর ঝিমিয়ে পড়ে যায়, কারণ ওইসব রাজ্যের মুখ্যমন্ত্রী ভিন্ন দল থেকে। মানুষ ভাবে আমার রাজ্যের সরকার তো আলাদা, আমি কেন ঝুঁকি নেব? এবং প্রত্যেক রাজ্য সরকারের ওই রাজ্যের মানুষের চাহিদা পূরণ করার জন্য কিন্তু আলাদা ক্ষমতাও থাকে। ফলে দিল্লির নাগরিকরা যে ইস্যু নিয়ে সরকারের উপর খেপা, অন্য রাজ্যে হয়তো সেইটা কোনো সমস্যাই না। ফলে সারা দেশ একক ইস্যুতে এক হয় না। আবার বাংলাদেশের মতো দেশে কিন্তু কেন্দ্র একটাই, ঢাকা। তাই ঢাকার পতন মানেই পুরো দেশের সরকারের পতন হয়ে যাওয়া। কিন্তু ভারতের অসংখ্য কেন্দ্র, মহারাষ্ট্রের জনগণ কোনো ইস্যুতে আন্দোলন করে যদি মুম্বাইয়ের পতন ঘটিয়ে ফেলে, তাতেও কিন্তু দিল্লি, বেঙ্গালুরু, গুজরাট অক্ষতই থেকে যাবে। উদাহরণ হিসেবে 2019 সালের নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে দিল্লিতে তুমুল আন্দোলন হয়েছিল, 50-এর বেশি মানুষ মারাও গিয়েছিল। কিন্তু কেরালা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে সেই তীব্রতা ছিল না, কারণ ওই রাজ্যের মুখ্যমন্ত্রীরা ঘোষণা দিয়েছিলেন যে আমার রাজ্যে এই আইন চলবে না। তাই মানুষ ভেবেছে যেহেতু আমার রাজ্যে এই আইন কার্যকরী হবে না, তাহলে আমরা আন্দোলন করে আসলে কি করব? 2020-21 সালেও একটা বড় উদাহরণ আছে কৃষক আন্দোলন কেন্দ্রিক। পাঞ্জাব এবং হরিয়ানার লাখো কৃষক দিল্লির চারদিকে ঘিরে বসেছিলেন টানা 1 বছর ধরে, কিন্তু আন্দোলন দিল্লির বাইরে সারা দেশে ছড়াতে পারেনি। কারণ দক্ষিণ ভারতের কৃষকদের সমস্যা আলাদা, বিহারের কৃষকদের সমস্যাও আলাদা। সবার ক্ষোভ থাকলেও তা আসলে কেন্দ্রীভূত না, তাই কেন্দ্রীভূত গণ আন্দোলন ভারতে অনেকটাই কঠিন। আবার ভারতে 22টি সরকারি ভাষা, শত শত ধর্ম এবং জাতি, আলাদা আলাদা আঞ্চলিক সমস্যা। এই বৈচিত্র্যের কারণে কেউ না কেউ সবসময় দায় এড়াতে পারে। ক্ষোভ একদিকে কেন্দ্রীভূত হয় না, আর কেন্দ্রীভূত না হলে সরকার টলানোও যায় না। উত্তর ভারতে হিন্দি চলে, কিন্তু দক্ষিণ ভারতে হিন্দি একটা বিদেশি ভাষার মতো। তাই হিন্দি ভাষায় বিশাল আন্দোলন শুরু হলেও দক্ষিণ ভারতের মানুষজন সেটাকে নিজের বলে মনে করে না। 2011 সালে আন্না হাজারের দুর্নীতি বিরোধী আন্দোলন কিন্তু দিল্লির রামলীলা ময়দানে লাখো মানুষ জমায়েত করে ফেলেছিল, মিডিয়ায় ঝড় তুলে ফেলেছিল। কিন্তু দক্ষিণ ভারত এবং গ্রামীণ ভারতে সেই আন্দোলন মাথা তুলেনি, কারণ আন্দোলনটা ছিল হিন্দিতে এবং উত্তর ভারতের মানুষের নেতৃত্বে। তামিলনাড়ুর মানুষজন সেটাকে নিজের বলে মনে করে নাই। মানে ভারতের বিভিন্ন অঞ্চল এতটাই বৈচিত্র্যপূর্ণ যে এক এলাকার সমস্যা আরেক এলাকার সাথে মেলে না। আর আঞ্চলিক সমস্যার জন্য পতন হলে হবে আসলে আঞ্চলিক সরকারের, যার ফলে কেন্দ্র সরকার সবসময় নিরাপদ। আবার ভারতের মানুষদের মধ্যে আরেকটা বিষয় আছে, তারা খেয়াল করে
দেখেছে যে দেশে 1952 সালের পর থেকে নিয়মিত ঠিকঠাক নির্বাচন হচ্ছে এবং ভারতের নির্বাচন কমিশনকে এমনভাবেই সাজানো হয়েছে যাতে সেখানে নিরপেক্ষতা বজায় থাকে এবং এখন পর্যন্ত ভারতের নির্বাচন নিয়ে বিরোধী মহলের কিন্তু তেমন কোনো অভিযোগ নাই। মানে জনগণ দেখতেছে যে তাদের মতের প্রতিফলন আসলে তারা ভোটের মাধ্যমেই দেখাতে পারে, তাহলে আন্দোলন করে কষ্ট করার দরকার কি? এবং খেয়াল করলে দেখতে পারবেন যে ভারতের প্রতিটা আন্দোলনে সরকার পতন না হলেও তা পরবর্তী ভোটে কিন্তু বেশ প্রভাব ফেলে। যেমন 2011 সালে দুর্নীতি বিরোধী বিশাল আন্দোলনের ফলাফল হিসেবে দিল্লিতে পরের বছর কিন্তু নতুন দল আম আদমি পার্টি ক্ষমতায় এসে যায়। 2020-21 সালে কৃষক আন্দোলনের ফলাফল হিসেবে 2024 সালের নির্বাচনে উত্তর ভারতে বিজেপি সরকারের ভোট ভয়াবহভাবে কমে যায়। যাই হোক, এখন কথা হচ্ছে তেলাপোকা বিপ্লব কি এইরকম অঞ্চল ভেদে বিচ্ছিন্ন হয়ে পড়বে? দেখেন, গণ আন্দোলন শুরু হয় মূলত ছোট্ট কোনো ইস্যু থেকে, কিন্তু সেখানে একে একে দেশের এমন সব সমস্যা এসে যুক্ত হয় যেসব সমস্যায় দেশের বেশিরভাগ মানুষ কানেক্টেড থাকে। তেলাপোকা আন্দোলনে ভারতের তরুণ বেকাররা বিচারপতির কথায় অপমানিত বোধ করেছে, ফলে সব ভারতীয় তরুণের ফিলিংটা মিলে গেছে। সেই সাথে প্রশ্ন ফাঁসের ইস্যুটাও সারা ভারতের অভিন্ন একটা সমস্যা, এখানেও সেন্টিমেন্ট মিলে গেছে। কিন্তু এই সবই শুধু তরুণদের আবেগ কেন্দ্রিক। গণ আন্দোলনে সকল স্তরের মানুষ লাগে, আর সেইটা করতে পারে সারা দেশে যদি একযোগে দুঃশাসন চলে, সারা দেশেই যদি সমান হারে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, সারা দেশেই যদি বেকারত্ব এবং দারিদ্রতাটা একই রকমভাবে সবাইকে আঘাত করে তখন। আর এইসব জনসম্পৃক্তকরণ ইস্যুগুলোতেই ভারত রাজ্যে রাজ্যে বিভাজিত হয়ে আছে। যেমন দক্ষিণ ভারতের রাজ্যগুলোর আর্থসামাজিক অবস্থা ভালো, ওখানকার মানুষরা গণহারে আন্দোলনে যাবে না। আবার উত্তর দিকের কিছু রাজ্য ধর্ম দ্বারা এতটাই প্রভাবিত যে আন্দোলন মোদী সরকারের পতনের দিকে গেলে তারা সেখান থেকে ফিরে আসবে, কারণ তারা মনে করে মোদী হিন্দু ধর্মের রক্ষাকর্তা। আর এইসব কারণে তেলাপোকা আন্দোলন গণ অভ্যুত্থান হয়ে উঠবে না বলেই মনে হচ্ছে। তবে কিছু জিনিস বিবেচনায় যেহেতু এইটা ভারতের সকল তরুণদের এক সুতোয় বেঁধেছে, ফলে এই আন্দোলন অন্যান্যগুলোর তুলনায় কিছুটা ভিন্ন কিন্তু বলাই যায়। এবং এই আন্দোলনের প্রভাব যে সুদূর প্রসারী হবে এইটাও কিন্তু বলা যায়। এবং ইতিমধ্যেই এই আন্দোলন কয়েকটা কাজ করে ফেলছে। প্রথমত, ন্যারেটিভ বদলে দিচ্ছে। এতদিন যাকে পাকিস্তানি এজেন্ট বলা হতো সেই চুপ হয়ে যেত, কিন্তু যখন 2 কোটি মানুষ একসাথে প্রশ্ন করে তখন সবাইকে তো আর পাকিস্তানি এজেন্ট বলা যায় না। সো এই যুক্তির শক্তিদের শেষ, এটা বোঝা যাচ্ছে। দ্বিতীয়ত, 2029 সালের নির্বাচনের ভিত্তি তৈরি হচ্ছে। ভারতের তরুণ প্রজন্ম শিখে যাচ্ছে যে প্রশ্ন করা আসলে দেশদ্রোহ না। এই চেতনা ধীরে ধীরে ভোটের বাক্সে যাবে। 2011 সালে আন্না হাজারের আন্দোলন সেই মুহূর্তে কংগ্রেসকে ফেলতে পারেনি, কিন্তু 3 বছর পর 2014 সালে কংগ্রেস কিন্তু বিধ্বস্ত হয়েছিল। তো এই তেলাপোকা আন্দোলনের প্রভাব 2029 সালের নির্বাচনে যে প্রভাব ফেলবে এইটা মোটামুটি নিশ্চিত। তৃতীয়ত, পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের চাপ। 70টি পেপার লিকের তথ্য এখন সারা দেশের মানুষ জানে। এই চাপে সরকার কিছু না করলে জনগণের ক্ষোভ কিন্তু আরো বাড়বে। চতুর্থত, বিরোধী দলগুলোর জন্য বড় একটা পার্ট এটা। যেমন কংগ্রেস 50টা বিক্ষোভ করেছে, গ্রেফতার হয়েছে, সোশ্যাল মিডিয়ায় কিন্তু ট্র্যাকশন তারা পায় নাই। আবার সিজেপি একটি মিম থেকেই 2 কোটি ফলোয়ার পেয়ে গেছে। বিরোধীরা যদি এখান থেকে শিখে নেয় তাহলে 2029 সালের আগে ভারতের রাজনীতি অন্যরকম হতে পারে। তো শেষ কথা হচ্ছে, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেপালে সোশ্যাল মিডিয়া থেকে রাস্তায়, রাস্তা থেকে সরকার পতন, এই যাত্রাটা সম্পন্ন হয়েছিল, কিন্তু ভারতে সেই যাত্রা সম্পন্ন হওয়ার সম্ভাবনা এখনো কম, কারণ ভারতের রাষ্ট্র কাঠামো আসলে ওইভাবে তৈরি হয়নি। কিন্তু এই আন্দোলনের শিক্ষা কাজে লাগিয়ে পরবর্তীতে যে বড় কিছু হবে না তার কিন্তু নিশ্চয়তা নেই। যেহেতু ভারতের পরিবর্তন ভোটের মাধ্যমে হয়, তাই এর প্রভাব ভোটের মাঠে অবশ্যই পড়বে।